নমস্কার, আমি ডক্টর গৌতম নন্দী। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওটিতে আমি আলোচনা করব রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে। আপনারা হয়তো ভাবছেন, এ খবর তো প্রতিদিনই দেখছি, যুদ্ধ তো চলছে প্রায় 2.5 বছর ধরে। কিন্তু আমি যুদ্ধের বিস্তারিত আলোচনায় যাব না, শুধু এই যুদ্ধের কারণগুলো সম্পর্কে আপনাদের অবগত করানোর চেষ্টা করব। আশা করছি কিছু ইনফরমেশন হয়তো আপনাদের কাজে লাগতেও পারে। তাহলে চলুন শুরু করা যাক। 2022 সালের ফেব্রুয়ারি মাস, যে সময় থেকে ইউরোপের বুকে শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের সংঘাত। এই যুদ্ধ গোটা বিশ্বের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং ভূ রাজনীতিকে আমূল পরিবর্তন করে দিয়েছে। যখন আমরা এই সংঘাতের কারণ অনুসন্ধান করি, তখন অনেকেই এই যুদ্ধকে কেবল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আগ্রাসন বলে মনে করেন। তবে ইতিহাসবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের শিকড় অত্যন্ত গভীরে, যা ছড়িয়ে আছে প্রায় 1000 বছরের ইতিহাস, সামরিক কৌশল এবং পশ্চিমা পূর্বা আদর্শগত মেরুকরণের সাথে। তাই এই যুদ্ধকে বুঝতে হলে আমাদের 3টি মূল এবং 2টি অতিরিক্ত কারণকে বিশদভাবে বিশ্লেষণ করতে হবে। আসি প্রথম কারণটিতে। রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশ, এই 3টি দেশের ঐতিহ্যের জন্ম একটি একক রাষ্ট্র কাঠামো থেকে, যা 9ম শতকের কিভান রুস নামে পরিচিত ছিল এবং যার কেন্দ্র ছিল বর্তমান ইউক্রেনের রাজধানী কিয়েভ। রুশ জাতীয়তাবাদীরা এই ঐতিহাসিক সংযোগকে কাজে লাগিয়ে দাবি করেন, ইউক্রেনীয়রা জাতিগতভাবে রুশদেরই অংশ। ইউক্রেন তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় নিয়ে স্বাধীন রাষ্ট্র নয়, বরং তা একটি ভৌগোলিক অঞ্চল, যা ঐতিহাসিকভাবে রাশিয়ার প্রভাব বলয়ই ছিল। পুতিন বহুবার ইউক্রেনকে কৃত্রিম রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন, কিন্তু ইউক্রেনীয়রা এই দাবি মানতে নারাজ। তারা মনে করে, শত শত বছর ধরে পোলিশ, লিথুয়ানিয়ান এবং পরবর্তীতে রুশ সাম্রাজ্যের অধীনে থাকার কারণে তাদের একটি নিজস্ব জাতীয় চেতনা তৈরি হয়েছে। 1917 সালের বলশেভিক বিপ্লবের পর তারা একবার স্বাধীনতার চেষ্টা করেছিল, যা ব্যর্থ হয়। এরপর তারা সোভিয়েত ইউনিয়নের অধীনে আসে। ইউক্রেনীয়রা এই সোভিয়েত আমলেই এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়। বিশেষ করে 1930-এর দশকে সংগঠিত হোলোদোমর বা কৃত্রিম দুর্ভিক্ষে লক্ষ লক্ষ ইউক্রেনীয় মারা যায়। ইউক্রেন এটিকে রুশদের দ্বারা পরিচালিত গণহত্যা হিসেবে দেখে। এই ঐতিহাসিক ক্ষত ইউক্রেনীয়দের মধ্যে তীব্র রুশ বিদ্বেষ এবং স্বতন্ত্র জাতিসত্তা গঠনের প্রেরণা জুগিয়েছে। অবশেষে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেনের স্বাধীনতা লাভ তাদের জাতীয় চেতনার চূড়ান্ত স্বীকৃতি দেয়। কিন্তু মস্কো কখনোই এই স্বাধীনতাকে আন্তরিকভাবে মেনে নিতে পারেনি। এরপর আসি দ্বিতীয় কারণটিতে। বর্তমান ইউক্রেন সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সম্প্রসারণ। ন্যাটো তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের মোকাবিলা করার জন্য। যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন পশ্চিমা নেতারা রাশিয়াকে আশ্বাস দিয়েছিলেন যে তারা ন্যাটোকে পূর্ব দিকে 1 ইঞ্চিও সম্প্রসারিত করবেন না। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। 1999 সাল থেকে পোল্যান্ড, হাঙ্গেরি, চেক রিপাবলিক এবং পরবর্তীতে বাল্টিক রাষ্ট্রগুলি যেমন লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, যা একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তারাও ন্যাটোর সদস্যপদ লাভ করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন, ন্যাটোর এই ক্রমাগত পূর্বমুখী সম্প্রসারণ আসলে রাশিয়ার বিরুদ্ধে সামরিকভাবে একটা বলয় তৈরি করা। তার কাছে ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করার অর্থ হল রাশিয়ার একেবারে দরজায় পশ্চিমা সামরিক ঘাঁটি, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক পরিকাঠামো স্থাপন করা। এর ফলে পশ্চিমের হাতে মস্কোকে আক্রমণ করার জন্য অত্যন্ত কম সময়ের ওয়ার্নিং টাইম থাকবে।
পুতিন মনে করেন যে কোনো মূল্যে এই সামরিক হুমকিকে প্রতিহত করা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। তাই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন ইউক্রেন যেন কোনো মতেই ন্যাটোর সদস্যপদ না নেয়। রাশিয়া চেয়েছে ইউক্রেন একটি নিরপেক্ষ বা বাফার স্টেট হিসেবে থাকুক। ইউক্রেন এবং ন্যাটো যখন এই দাবি প্রত্যাখ্যান করে তখনই সংঘাতের চূড়ান্ত পরিস্থিতি তৈরি হয়। এরপর আসা যাক তৃতীয় কারণটিতে। এই যুদ্ধের আরেকটি বড় কারণ হল রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট বা কৃষ্ণ সাগরের নৌবহরের নিরাপত্তা। কৃষ্ণ সাগরের কৌশলগত নিয়ন্ত্রণ রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ ছিল রাশিয়ার নৌবহরের মূল ঘাঁটি। ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের নিয়ন্ত্রণ রাশিয়ার সামরিক শক্তির জন্য অপরিহার্য। 2014 সালে যখন ইউক্রেনের রুশ ঘেঁষা প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হলেন এবং কিয়েভে পশ্চিমা ঘেঁষা সরকার এলো, তখন রাশিয়া আশঙ্কা করে যে ক্রিমিয়ার এই গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিটি তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। সামরিকভাবে নিজেদের শক্তিশালী অবস্থানে ধরে রাখার জন্যই রাশিয়া দ্রুত 2014 সালে ক্রিমিয়া দখল করে নেয় এবং আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এটিকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়। এই কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টাই পরবর্তীতে বৃহত্তর সংঘাতের জন্ম দেয়। এই ছিল তিনটি মূল কারণ। এরপর আসি আরো দুটো গুরুত্বপূর্ণ বিষয় যা এই সংঘাতে প্রভাব ফেলেছে। প্রথমত, শক্তির রাজনীতি অর্থাৎ এনার্জি পলিটিক্স। ইউরোপের দেশগুলি তাদের গ্যাসের চাহিদার প্রায় 40% জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। এই গ্যাসের বেশিরভাগটাই ইউক্রেনের মধ্য দিয়ে আসা পাইপলাইনের মাধ্যমে ইউরোপে পৌঁছত। ইউক্রেন এই পাইপলাইনের ট্রানজিট ফি বাবদ মোটা অঙ্কের অর্থ পেত। রাশিয়া বারবার চেষ্টা করেছে ইউক্রেনকে এড়িয়ে নর্ড স্ট্রিম পাইপলাইনের মতো বিকল্প রুট তৈরি করতে, যাতে তারা ইউরোপের ওপর ইউক্রেনের অর্থনৈতিক প্রভাব কমাতে পারে। দ্বিতীয়ত, ডনবাসের বিচ্ছিন্নতাবাদ। ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত রুশ ভাষী অধ্যুষিত অঞ্চল ডনবাসে 2014 সাল থেকেই রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা লড়াই করছিল। রাশিয়া এই অঞ্চলগুলির স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে তাদের সুরক্ষার অজুহাতে পূর্ণাঙ্গ আক্রমণের পথ প্রশস্ত করে। রাশিয়া ইউক্রেন সংঘাত তাই শুধু একটি সামরিক অভিযান নয়, এটি হলো শতাব্দীর পর শতাব্দী ধরে চলা ঐতিহাসিক ক্ষত। একটা পরাশক্তির তার হারানো মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা এবং দুটি বৃহৎ সামরিক জোটের আদর্শগত সংঘাতের ফল। ইউক্রেন তার সার্বভৌমত্বের অধিকার ও পশ্চিমে মিশে যাওয়ার স্বপ্ন দেখে, আর রাশিয়া তার জাতীয় নিরাপত্তার প্রশ্নটিকে অগ্রাধিকার দিয়ে সেই পথ রুদ্ধ করতে চায়। এই জটিল পরিস্থিতি এবং দুই পক্ষের অনড় অবস্থানের কারণেই আজকের এই রক্তক্ষয়ী সংঘাত চলছে, যার কোনো দ্রুত সমাধান দেখা যাচ্ছে না। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানাতে যেন ভুলবেন না। আন্তর্জাতিক রাজনীতি এবং ভূ রাজনীতি সম্পর্কে এমন আরো গভীর বিশ্লেষণ দেখতে ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।